আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবার জন্য আমরা একটা বিশেষ ক্যাম্পেইন নিয়ে আসছি, সেটা হচ্ছে মিশন বার্ষিক। এবং এই ক্যাম্পেইনে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় যে সিলেবাসগুলো আছে সেগুলো আমরা শেষ করে দিচ্ছি এবং একটা ক্লাসে আমরা আজকে রসায়নের ৭ থেকে ১২ অধ্যায় পর্যন্ত যত টাইপের এমসিকিউ পসিবল সবগুলো বেশ সুন্দর মতো দেখব। এবং বলা যায় যে এখানে আমরা যে 100 এমসিকিউ দিচ্ছি এটা শিওর শট, মানে এখান থেকেই কমন আসবে বা এই টাইপেরই কমন আসবে। তো অবশ্যই ক্লাসটা একটু ধৈর্য নিয়ে সুন্দর করে তোমরা দেখবা এবং আশা করা যায় এই ক্লাসটা করার পরে এমসিকিউ এ তুমি বুঝতে পারবা যে কোন জায়গা থেকে করতে হবে। বোঝা গেছে? মানে এই ১০০টা টাইপ, মানে ১০০ রকমের এমসিকিউ থাকবে মেইনলি। সো এগুলো করে গেলেই হয়ে যাবে। ওকে, সো চলো আমরা শুরু করি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির, বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 21 ব্যাচ, তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিয়ে থাকি। সো চলো আমরা শুরু করি একদম। ঠিক আছে, সবাই জাস্ট কনসেপচুয়াল জিনিসগুলো লিখে নিবা। ঠিক আছে, অথবা তুমি যদি পুরো ক্লাসটা দেখো আমি কোন এমসিকিউ কোনটা দেখাচ্ছি এটা দেখলেও তোমার অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো প্রথমে আমাদের সপ্তম অধ্যায়টা হচ্ছে জারণ বিজারণ। হ্যাঁ, এই জারণ বিজারণের আমি ছোট্ট একটু বেসিক দিব। জারণ বিজারণের একটা বিক্রিয়া যদি আমি নেই, ধরো একটা নর্মাল বিক্রিয়া আমি নিয়ে তোমাদেরকে এই বিক্রিয়াটা বোঝাচ্ছি, লাইক কার্বন প্লাস অক্সিজেন। হ্যাঁ, তাহলে এটা তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে একটা মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ মান হয় 0, মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ মান হয় 0। ঠিক আছে, অক্সিজেনের জারণ মান জেনারেল অবস্থায় -2 হয়। ঠিক আছে, গ্রুপ 1 এর যারা তাদের জারণ মান হয় +1, গ্রুপ 2 এর যারা তাদের জারণ মান হয় কত বলতো? গ্রুপ 1 হইলে জারণ মান হয় +1, গ্রুপ 2 হইলে জারণ মান হয় কত? +2। ওকে, মানে জাস্ট আমি ছোট্ট করে বেসিক দিচ্ছি। আর যদি 3 নাম্বার গ্রুপ হয়, 3 নাম্বার গ্রুপ না 13 নাম্বার গ্রুপের দিকে যদি যাই, যদি ধাতু হয় তাহলে +3 হয়, অধাতু হইলে মাইনাসের দিকে। ওকে, আর 17 নাম্বার গ্রুপের কথা যদি আমি বলি, 17 নাম্বার গ্রুপ হচ্ছে -1। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? গ্রুপ 1, 2, 13, 14, 15, 16, 17। গ্রুপ 1 এর কি যোজনী কত হয়? 1, এটার যোজনী হয় 2, এটার যোজনী হয় 3, এটার যোজনী হয় 4, তারপরে আবার কমতে কমতে এটা হয় 3, এটা হয় 2, এটা হয় 1। তো এগুলো বিশেষ করে এগুলো অধাতু হয়ে থাকে, তাহলে এদের জারণ মান কত হবে? -3, -2, -1। আর এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ধাতু হয়ে থাকে, তাহলে এদের জারণ মান কত হবে? +1, +2, +3। এবং এটা প্লাস মাইনাস উভয় ক্ষেত্রে বিরাজমান হতে পারে। সো মানে শর্টে তুমি জারণ সংখ্যাগুলো পেয়ে গেলা। তাহলে অক্সিজেনের জারণ মান কত বলতো? -2, তাহলে 2 দুগুণা কত? -4। তাহলে কার্বনের এখানে হচ্ছে +4। তাহলে কার্বন 0 থেকে হচ্ছে +4, এটা হচ্ছে জারণ। তাহলে এটা কি বিক্রিয়া বলতো? জারণ বিক্রিয়া। তাহলে যার জারণ হচ্ছে তাকে বলা হবে কি? বিজারক। যার জারণ হচ্ছে তাকে বলা হয় বিজারক। অক্সিজেন 0 ছিল, মাইনাস হয়ে গিয়েছে, কমে গিয়েছে, তার মানে এটা বিজারণ বিক্রিয়া। এবং যার বিজারণ হচ্ছে তাকে বলা হবে জারক। আশা করি জিনিসগুলো তোমাদের ক্লিয়ার। সো এই একটা স্লাইডের মধ্যে থেকে আমি পেয়ে যাচ্ছি অক্সিজেনের সাথে বিক্রিয়া হলে এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি হচ্ছে সংযোজন বলতে পারি। আবার দুইটা মৌলিক ধাতু মিলে হচ্ছে, তাহলে মানে মৌলিক পদার্থ মিলে হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো সংশ্লেষণ। আবার আমরা এটাকে বলতে পারবো দহন। ঠিক আছে, সো এটাও আমরা বলতে পারি। সো এই হচ্ছে আমাদের 7 অধ্যায়ের বেসিক। আরো কিছু কিছু বেসিক আছে যেটা আমরা এমসিকিউ সলভ করতে করতে শেষ করে ফেলবো। সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান কত? সো সোডিয়াম থায়োসালফেট যৌগটা হচ্ছে Na2S2O3। ওকে, সো আমরা এগুলো কিভাবে অ্যাপ্রোচ করে থাকি? সালফারের জারণ মান, তো ধরি সালফারের জারণ মান হচ্ছে x। তাহলে সোডিয়ামের জারণ মান কত বলো তো? সোডিয়ামের জারণ মান হচ্ছে +1, অক্সিজেনের জারণ মান -2। তাহলে 1 ইন্টু সোডিয়াম কয়টা আছে? 2টা, প্লাস সালফারের জারণ মান x কয়টা আছে? 2টা, প্লাস অক্সিজেনের জারণ মান কত? -2 কয়টা আছে? 3টা, ইকুয়াল কত হবে? 0 হবে, তাই না? তাহলে 2 +
2x মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এটাকে যদি দেখো তাহলে 2x ইকুয়াল টু কত হয়, এ পাশে 6 প্লাস 2 গেলে মাইনাস, তাহলে 4, তাহলে x ইকুয়াল হচ্ছে কত ভাইয়া 2, তাহলে x ইকুয়াল হচ্ছে +2। তুমি নরমালিও দেখতে পারো, নরমালি কিভাবে দেখবো বলো তো, 3 দুগুণা -6, 2 কে +2, তাহলে দুইটা মিলে কত হতে হবে, দুইটা মিলে হচ্ছে 4, ওভারঅল 0 হতে হবে, তাহলে 2x মিলে হচ্ছে 4, সো x ইকুয়াল টু 2। এভাবে তুমি যে কোনো জিনিসের জারণ মান বের করে ফেলতে পারো। আরেকটা যৌগ আছে Na2S4O6, এটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট, এটা তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো। কোনটি অলিয়ামে সালফারের জারণ মান? তো অলিয়াম কি ভাই, অলিয়াম হচ্ছে H2S2O7, মানে সালফিউরিক অ্যাসিডের সাথে যদি 1 মোল পানি যুক্ত হয়, হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড, এটার সাথে মনে করো পানি যুক্ত হচ্ছে H2O, ঠিক আছে না, এরকম না, ঠিক আছে, মানে অনেকের ধারণা যে এটা করলেই মনে হয় হয়ে যায় H2O যোগ করলে, বাট ওটা না, H2S2O7 কিভাবে আসে, SO3 যুক্ত করলে, ঠিক আছে, তাহলে এটা কত হবে H2S2, হ্যাঁ, এটা H2SO4, তাহলে 3 আর 4 7, H2S2O7, এটা হচ্ছে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখো তো 7 দুগুণা -14, হাইড্রোজেন +1 হবে, তাহলে 2 কে 2, হাইড্রোজেন যদি ধাতুর সাথে থাকে তাহলে মাইনাস হয়, হাইড্রোজেন যদি অধাতুর সাথে থাকে তাহলে প্লাস। সালফার যেহেতু অধাতু, অক্সিজেনও অধাতু, তাহলে হাইড্রোজেন কিন্তু প্লাস যোজনীয় করবে, তাহলে 14 -14 + 2, তাহলে 12, তাহলে সালফারের আমি ধরি x, তাহলে 2x মিলে হচ্ছে 12, তাহলে x কত, x হবে হচ্ছে 6। ভাইয়া খুবই মজার জিনিস এগুলো, ঠিক আছে। তাহলে সালফারের জারণ মান কত হচ্ছে এখানে বলো তো ভাইয়া, হচ্ছে এখানে 6। তারপরে চলো, বিক্রিয়াটিতে বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে, মানে যার জারণ হয় সেই তো বিজারক, তার মানে বিজারকই তো ইলেকট্রন ত্যাগ করবে। সো দেখো এটা 0, ঠিক আছে না। আচ্ছা, এখানে কত বলতো, অক্সিজেন -2, তাহলে কার্বন কত, 2 দুগুণা -4, তাহলে কার্বন কিন্তু এখানে +4, এখানে অক্সিজেন -2, কার্বন তাহলে +2, তাহলে দেখো তো কি হয়েছে, 4 থেকে 2 হয়েছে, তাই না, ছিল 4, হলো কত 2। আবার খেয়াল করো, আবার অক্সিজেন তো -2 আছে, আবার যদি তুমি এখানে দেখো এই কার্বনের কত ছিল 0, হয়েছে কত +2, তাহলে এখানে হয়েছে কি বিজারণ নাকি জারণ, জারণ, তাই না। তাহলে বলো কয়টা, 0 থেকে +2 হয়েছে, তাহলে মানে 2টা ইলেকট্রন, তাই না, তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে, 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। এভাবে পেয়ে যেতে পারো, 0 ছিল, কত হয়েছে +2, তার মানে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। ওকে, আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা, তো এটা তোমরা না মুখস্থ রাখবা যে অ্যামোনিয়া, এই হেবারবস প্রণালী, এটাকে বলা হয় হেবারবস প্রণালী, এই যে এটা কিন্তু তোমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। এটা ডেল্টা এইচ এর মান মাইনাস কত 92 কিলো জুল পার মোল, মেবি সামথিং এরকম দেওয়া, ঠিক আছে। নিচের কোনটি একসাথে জারক এবং বিজারক, তো সবসময় যেটা মিডলম্যান, ওকে, অনেকে জারক বিজারকটা বুঝতে পারে না, সো যারা মিডলম্যান মানে যারা জারণ মান বাড়াইতেও পারে জারণ মান কমাইতেও পারে, তারা সবসময় জারক বিজারক উভয় হিসেবে কাজ করে। যেমন Fe2+, ও কিন্তু চাইলে Fe3+ও হতে পারে, আবার ও কিন্তু চাইলে Fe0তেও যেতে পারে, ঠিক আছে। তাহলে এই যে, তাহলে আমি বলো তো, তোমরাই বলো যে এখানে তাহলে জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে কে, জারক বিজারক উভয় হিসেবে কাজ করার মতো যোগ্যতা শুধুমাত্র এর আছে, ঠিক আছে, কারণ এ দুই দিকে যেতে পারে। বাট দেখো কপার 2+, ও কখনো কপার 3+ হতে পারবে না, ও হতে পারবে কপার প্লাস, আবার হতে পারবে কপার 0, তার মানে একদিকে যেতে পারছে। অ্যালুমিনিয়াম 3+ থেকে আর বেশি সম্ভব না, অক্সিজেন তো অক্সিজেনই আছে, এটা তো আর 0 থেকে কম যাওয়া সম্ভব না, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে। আবার এখানে দেখো এই যে কপার প্লাস যেটা, এটাও কিন্তু জারক বিজারক উভয় হিসেবেই কাজ করতে পারে, ঠিক আছে না, একদম ফাটাফাটি। চলো, নিচের কোন যৌগে একটি মোলের জারণ সংখ্যা 0 হবে, সবগুলো বের করে করে দেখো, এমনিতে তুমি পারবা, ঠিক আছে। দেখো ক্লোরিন কত, ক্লোরিনের হচ্ছে -1, তাহলে দুইটা ক্লোরিন মিলে কত -2, দুইটা মিলে, হ্যাঁ আমি দুইটা মিলে লিখছি, কিন্তু নিচে লিখি দুইটা মিলে -2, হাইড্রোজেন দুইটা মিলে +2, তাহলে কার্বন কত হবে 0, এই মৌলে কার্বনের জারণ মান 0, এটা মনে রাখবা, ওকে, শাবাশ। কোন ধরনের বিক্রিয়া
তাহলে এটা তো দেখে বোঝাই যাচ্ছে যে এমনিতে তো জারণ বিজারণ বিক্রিয়া হবে এটা, কারণ এখানে ক্লোরিনের জারণ মান 0, এখানে ক্লোরিনের -1, সো এটা একটা রেডক্স বিক্রিয়া। সো নন রেডক্স হবে না, বিয়োজন হবে না, কারণ দুইটা যুক্ত হয়েছে। সংশ্লেষণও হবে না। সংশ্লেষণ কখন? যদি শুধু কপার প্লাস ক্লোরিন থাকতো, মানে দুইটা আলাদা আলাদা, ঠিক আছে, মানে দুইটা মৌলিক। দেখো এখানে একটা যৌগ প্লাস একটা মৌল, তার মানে যৌগ আর মৌল এরকম যদি যুক্ত হয় তখন এটাকে আমরা শুধু সংযোজন বলি। কিন্তু যদি মৌল প্লাস মৌল হয়, মৌল আর একটা মৌল, তো মৌল মৌল যুক্ত হলে এটাকে আমরা সংযোজন সংশ্লেষণ উভয় বিক্রিয়ায় বলতে পারি। বোঝা গেছে? ওকে। কোনটি নন রেডক্স বিক্রিয়া? সো আসলে যেগুলো অধক্ষেপ বিক্রিয়া সেটা নন রেডক্স হয়, আবার তুমি যদি প্রশমন বিক্রিয়া দেখো ওইটাও নন রেডক্স হয়। তো দেখো তো এখানে এই যে অধক্ষেপ বিক্রিয়া, ঠিক আছে, এই বিক্রিয়াটা, এটাকে আবার অধক্ষেপ বিক্রিয়াও বলা হয়, কিন্তু এটা দেখে রাখো, সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ে এখানে, তাহলে এটা কিন্তু নন রেডক্স বিক্রিয়া। এবং তুমি চাইলে এটা করেও দেখতে পারো। এমনিতে ধরো এগুলো 0 হয়, এখানে +2 হয়, এখানে 0, এখানে -1, জারণ বিজারণ হচ্ছে, এখানে 0 হয়, এখানে +2 হয়, বাট এখানে সবগুলোতে জারণ মান দেখবা অলমোস্ট সেম। ওকে। কোনটি অধক্ষেপণ বিক্রিয়া? বলো দেখি কোনটা। এখানে এই যে বেরিয়াম সালফেটের, এটা কিন্তু অধক্ষেপণ বিক্রিয়া। হ্যাঁ, এগুলো একটা দেখবা, বইয়ের এক্সাম্পল গুলো দেখবা। আবার এই যে এই বিক্রিয়াটাও কিন্তু অধক্ষেপ বিক্রিয়া ছিল। বিক্রিয়াটিতে দর্শক আয়ন কয়টা? আচ্ছা, তো এখানে দেখো দর্শক আয়ন হচ্ছে যার জারণ মান চেঞ্জ হবে না। তাহলে এখানে ক্লোরিন ছিল 0, এখানে ক্লোরিন হয়েছে -1। হ্যাঁ, এখানে ক্লোরিনের জারণ মান ছিল কত? -1। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে দেখো দুইটা ক্লোরিন ছিল যার জারণ মান ছিল 0, এখানে 2 দুগুণা 4, 4টা ক্লোরিন ছিল যার জারণ মান ছিল -1। এখানে কয়টা পাচ্ছ দেখো তো? 6টা ক্লোরিন, 3 দুগুণা 6টা ক্লোরিন যার জারণ মান -1। এখন তুমি ভাবতে পারো যে তাহলে এখন দর্শক আয়ন কয়টা ভাই, 4টা নাকি 6টা? দেখো এখানকার যে দুইটা, এই দুইটার জারণ মান কিন্তু বেড়েছে, মানে এই দুইটার মধ্যে 6টাকে যদি ভাগ করো তাহলে 4টা ক্লোরিন জারণ মান -1 আর 2টা ক্লোরিন যার জারণ মান -1। হ্যাঁ, তো এই দুইটা হচ্ছে এখান থেকে আসছে আর এই 4টা এখান থেকে আসছে, মানে এদের জারণ মানের কোনো পরিবর্তন হয় নাই, বাট দুইটার জারণ মান পরিবর্তন হয়েছে। তার মানে আমার দর্শক আয়ন আলটিমেটলি কিন্তু 4টা। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ইজি কনসেপ্ট। ওকে, শাবাশ। তো চলো পরবর্তীতে যাই। দর্শক আয়নের অনুপস্থিতি কোন বিক্রিয়ায় পাওয়া যাবে? সো দেখো, পানি বিশ্লেষণ হচ্ছে পানি ভাঙবে, মানে আয়ন হবে। প্রতিস্থাপনেও আয়ন ভাঙাভাঙি হবে। দ্বিপ্রতিস্থাপন, এটাতেও আয়ন ভাঙাভাঙি হবে, কিন্তু পানি যোজন বিক্রিয়াটাতে কোনো আয়ন ভাঙাভাঙি হয় না। যেমন পানি যোজন হচ্ছে এটা, ধরো কপার সালফেট, কপার সালফেটের সাথে আমি 5 অণু পানি যোগ করলাম, 5 অণু পানি যোগ করলে এটা কোনো কিছু ভাঙাভাঙি হবে না, ও একদম সরাসরি কেলাস আকারে যুক্ত হয়ে যাবে। কপার সালফেট 5 অণু পানি। সো এখানে ভাই আসলে আয়নেরই কোনো ফ্যাক্টর নাই এখানে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কোনো দর্শক আয়ন আমি পাচ্ছি না। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড কি বলতো? তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড, তীব্র অ্যাসিড হচ্ছে HCl। এরা বিক্রিয়া করে যদি সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি করে, তাহলে এই বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এই বিক্রিয়ায় টোটাল তাপ উৎপন্ন হয় কত বলতো? -57.34 কিলোজুল পার মোল। এটা হচ্ছে তোমার উত্তর, -57.34 কিলোজুল পার মোল। এটা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষারের প্রশমন তাপ বলা হয়। তো 7 অধ্যায় থেকে তোমাদের আসলে এর বেশি আসলে বা অন্য টাইপের আসলে দেওয়ার কিছু নাই। এখানে জারণ মান তোমার আরো অনেক যৌগের জারণ মান দিতে পারে, তোমাকে চাইলে সালফিউরিক অ্যাসিডের জারণ মান দিতে পারে, ঠিক আছে, পাইলে নাইট্রিক অ্যাসিডের জারণ মান দিতে পারে। তো তোমরা এখন জারণ মানগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, যে কোন টাইপের জারণ মান তোমাদের আরো দিতে পারে। বোঝা গেছে? সো কি হলো বলো তো ভাইয়া, আমরা 7 অধ্যায় কিন্তু পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। আবার কোনটা দহন বিক্রিয়া, কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলো একটু একটু গল্প করে দেখে নিতে হবে, বাট টাইপ কিন্তু এগুলোই দিবে। এর বাইরে তোমাকে কোনো কোয়েশ্চেন খুব একটা দেওয়া হবে না। এবার চলো রসায়ন ও শক্তি, বন্ধন শক্তি। ঠিক আছে, কার শক্তি কত বেশি? তো এখানে বন্ধন শক্তির চার্টটা পরীক্ষার আগে একটু চোখ বুলা যেতে হবে। হ্যাঁ, এবং মানে দিয়ে দেয়, কিছু করার নাই। মানে আমি এগুলো দেওয়ার পক্ষপাতী না আমি নিজে, কারণ এগুলো আসলে পোলাপানের মুখস্থ করার তো কোনো দরকার নাই।
বাট এটা এখন লাগে আর কি। এখন কিছু কিছু জিনিস আমরা দেখবো যে জিনিসগুলোতে আমরা সহজে জিনিসগুলো বোঝার চেষ্টা করবো, আসলে যে জিনিসগুলো এভাবে হয়। মানে অনেকের মনে হইতে পারে যে সবই মনে হয় মুখস্থ, না, আসলে মুখস্থের মধ্যেও কিন্তু একটা টেকনিক থাকে। কোনটির বন্ধন শক্তি সর্বাধিক? তো কোনটির বন্ধন শক্তি সর্বাধিক এটা সবসময় মনে রাখবা। নিষ্ক্রিয় গ্যাসের পরবর্তী যদি কোনো নিষ্ক্রিয় গ্যাস থাকতো তাহলে সেটা হতো নাইট্রোজেন। সো নাইট্রোজেনের বন্ধন শক্তি হচ্ছে সর্বাধিক। এই যে নাইট্রোজেন এবং এটাতে ট্রিপল বন্ড থাকে, ঠিক আছে? এই নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ডকে ভাঙতে ভাইয়া 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, বুঝছো? কত লাগে? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। আর এটাতে ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড। সো বুঝতেই পারছো এটা ভাঙতে বেশি শক্তি লাগবে। ওকে, তোমার শক্তির মান যে মুখস্থ থাকতে হবে সবসময় এটা না, এটা তোমার একটু মুখস্থ রাখতে পারো যে মিথেন গ্যাস পোড়ালে কত জুল তাপ উৎপন্ন হয়। এটা সরাসরি মনে রাখবা 891 কিলো জুল হয় তো, বাট 890 কিলো জুল তাপ উৎপন্ন হয় প্রতি মোলে। 890 কিলো জুল তাপ উৎপন্ন হয় 1 মোল মিথেনের জন্য। 2 মোল ক্লোরিনের বন্ধন শক্তি কত? ঠিক আছে, তো বলো দেখি 2 মোল ক্লোরিনের বন্ধন শক্তি কত? সো এটা তোমরা ওই যে যেটা বললাম যে আসলে একটা বন্ধন শক্তি পড়াইলে তো আসলে সব বন্ধন শক্তি হয়ে যায়। সো তোমরা এটা অবভিয়াসলি মুখস্থ করবা যে ক্লোরিন বন্ধন শক্তি কত, তারপরে হচ্ছে OH বন্ধন শক্তি কত, বুঝো নাই? সো এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। এখন 1 মোলেরটা জানার পরে 2 মোলেরটা তোমাদেরকে করে ফেলতে হবে। ওকে, চলো, 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল শক্তি উৎপন্ন হয়? এখন দেখো জুল বলেছে, তো এটা কত ছিল? এটা ছিল কিন্তু, হ্যাঁ, 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল তাপ উৎপন্ন হয়, যদিও এটা কিলো জুলে হয়। ঠিক আছে, এখানে খেয়াল করো 1 মোল মিথেন গ্যাস পোড়ালে কত জুল শক্তি পাওয়া যায়। তো কত হবে বলো তো? 891। ঠিক আছে, ওই যে 890 বলেছিলাম, তাহলে 891। ওকে, আচ্ছা, 2 মোল এন বন্ড ভাঙতে কত জুল তাপ প্রয়োগ করতে হবে? ঠিক আছে, এটা অনেক বেশি ভাই, এটা হচ্ছে এটা। ঠিক আছে, তো 2.5, তো তুমি এটাকে 2.5 কে ভাগ করে দেখো, দাঁড়াও, 2365000 ডিভাইড বাই 2.5, এটা হচ্ছে 1 মোলের জন্য হচ্ছে 94600। ঠিক আছে, এখন এটা আসবে না জেনারেলি, এই টাইপের প্রশ্ন খুবই কম আসে, বাট তারপর এটা দেওয়া হয়েছে তোমাদেরকে। বায়োফুয়েল হিসেবে কোনটা ব্যবহার করা হয়? সো ইথানল, বায়োফুয়েল হিসেবে ইথানল ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এবং এটা বায়োফুয়েল বলা হয় এটাকে। ঠিক আছে, ইথানল। ওকে, ইথানল হচ্ছে বায়োফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। বলছে ডেল এইচ এর মান কত? সবকিছু দেওয়া আছে, বলছে ডেল এইচ এর মান কত। তো এটা বের করতে পারবো না ডেল এইচ এর মান কত। তো দেখো এটাকে আমরা ভেঙে যদি লিখি তাহলে 2H বন্ড H প্লাস অক্সিজেন কত? O ডাবল বন্ড O প্লাস, আচ্ছা, ইকুয়াল, তাই না? তৈরি হচ্ছে 2 ইন্টু H বন্ড O বন্ড H। তো এই H বন্ড O বন্ড H এটাকে আমি কিন্তু দুইটা OH বন্ড আকারে লিখতে পারি না? দেখো OH OH, তাহলে আমি দুইটা OH বন্ড আকারে কিন্তু লিখতে পারি, 2O বন্ড H। পারি না লিখতে? অবশ্যই পারি। তাহলে এই পাশের শক্তি কত বলতো? 2 ইন্টু OH কত শক্তি বলতো? 498 না কত? 464, তাই না? আচ্ছা, এটার শক্তি কত বলতো? O ডাবল বন্ড O 498, আর এটা কত? 2 ইন্টু H বন্ড H বন্ড H এর শক্তি কত ভাইয়া? 435। তাহলে তুমি যদি এই রিঅ্যাক্ট্যান্ট সাইডের শক্তি ওভারঅল যোগ করো তাহলে তুমি কত পাচ্ছ দেখো দেখি। রিঅ্যাক্ট্যান্ট সাইডের শক্তি যদি যোগ করো তাহলে 2 ইন্টু 435 প্লাস 498, তাহলে হচ্ছে 1368। ওকে, এত কিলোজুল পার মোল। আর এই পাশে হচ্ছে কত? এই পাশে হচ্ছে এইচপি মানে প্রোডাক্টের শক্তি কত পাচ্ছ? 2 ইন্টু 464, 928। তাহলে তুমি যদি এখন এটা বাদ দাও তাহলে কত পাবা বলো দেখি? 128, 1368 নাকি? তাহলে কত আসে বলো? আমাদের কি ভুল হলো? 2 ইন্টু 464, হ্যাঁ, ডাটা ঠিক তুলছি না? 464। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে 498। ঠিক আছে, 498
প্লাস 2 ইন্টু 4 3 5 তাহলে 1368 আর হচ্ছে 928। তো এটা 440 কেন আসলো আই ডোন্ট নো। আমাদের কি ভুল হলো কোথাও? 435 দুইটা হয়ে গেল H বন্ড H O2, তাহলে এটা হচ্ছে 498 ঠিকই আছে আমাদের। আর পানি, তাই না? ওহো ওহো, এখানে হয়েছে খেলা। এখানে 2 ইন্টু 2OH, এই যে পানি কি ছিল? এটা এটা এটা, তাহলে এখানে একটা OH এখানে একটা OH, তাই না? তো 2 তো আগে থেকেই আছে, তাহলে এখানে ওভারঅল আমার কত লিখতে হবে? 4OH। ওকে, তাহলে এখানে হবে আমার 4 ইন্টু 464। সাবধান থাকতে হবে এই জায়গাটা। 4 ইন্টু 464 কত আসে এটা? 1856। তো তুমি বাদ দাও, এন থেকে এটা বাদ দাও, কত আসে? মাইনাস 160 মাইনাস 488 কিলোজুল। সবসময় এটা থেকে এই সাইডটা বাদ দিব। ওকে, ডান, ক্লিয়ার তাহলে? সাবাস। চলো, কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? সো জৈব অ্যাসিড যেখানে দেখতে পাবা, জৈব অ্যাসিড গুলো কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আবার যদি আরেকটা মনে রাখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটাও কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মানে দুর্বল অ্যাসিড গুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আবার দুর্বল ক্ষারগুলো যদি বলি সেগুলো কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মানে জিনিসগুলো আসলে তোমার কিছু কনসেপচুয়াল জিনিস মনে রাখলে হয়ে যাবে। দুর্বল অ্যাসিড মনে রাখা মানে তোমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য মনে রাখা, সবল অ্যাসিড মনে রাখা মানে সবল তড়িৎ বিশ্লেষ্য মনে রাখা। হ্যাঁ, নিচের কোনটি এই তড়িৎদ্বারকে? তাহলে দেখো Sn থেকে Sn2 প্লাস হয়েছে। কি হয়েছে? Sn থেকে Sn2 প্লাস। তাহলে Sn থেকে Sn2 প্লাস কি করে হয়? Sn থেকে Sn2 প্লাস, Sn মাইনাস দুইটা ইলেকট্রন। তো এই দুইটা ইলেকট্রনকে এ পাশে মাইনাস না দিয়ে এই পাশে আমরা প্লাস দিয়ে লিখি। সো এই হচ্ছে আমাদের কি মশলাপাতি, Sn2 প্লাস দুইটা ইলেকট্রন। এবং জিনিসগুলো খেয়াল রাখবা, হ্যাঁ, মানে দেখো কাছাকাছি, এটা আবার দিয়ে ফেলো না। হ্যাঁ, সলিড অ্যাকুয়াস, এই যে দেখো সলিড অ্যাকুয়াস, খেয়াল রাখবা। ওকে, সাবাস। কোনটি বিদ্যুৎ অপরিবাহী? সো এখানে দেখো যে এই ইথানল জিনিসটা কিন্তু বিদ্যুৎ অপরিবাহী, ঠিক আছে? মানে ও কোন রকমের বিদ্যুৎ পরিবহন করে না। সাবাস। কোনটি ইলেকট্রনীয় পরিবাহী? আসলে পরিবাহী দুই রকমের হয়, একটা হচ্ছে ইলেকট্রনের মাধ্যমে পরিবাহী হয়, আর একটা হচ্ছে আয়নের মাধ্যমে। যেমন সোডিয়াম ক্লোরাইড যদি তুমি একটা পাত্রের মধ্যে রেখে দাও, এই পাত্রে সোডিয়াম ক্লোরাইড রাখছো, তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, এরা মনে করো চিক 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 এদিকে 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 ঘোরাঘুরি করবে। তো এই যে পরিবাহিতা, এটা হচ্ছে আয়নের কারণে আয়নিক পরিবাহী। আর যদি কোথাও মেটালিক কন্ডাক্টর, মনে করো একটা রড আছে, লোহার রড, ওর উপরে উপরে ছোট 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 ইলেকট্রন দেখতে পাইতেছো, ওগুলার কারণে যদি তড়িৎ পরিবহন হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী। তাহলে গ্রাফাইট এটা হচ্ছে কি ইলেকট্রনীয় পরিবাহী। অ্যাসিডের দ্রবণ, ক্ষার দ্রবণ, লবণ দ্রবণ সবগুলোতে আয়ন পাবো, তাহলে এগুলো হচ্ছে আয়নিক পরিবাহী। ভাই, প্রশ্ন ভালো করে পড়লেই অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, বৈদ্যুতিক তার কোনটি দ্বারা? ছোটবেলা থেকে পড়ে আসছো, কপার তারা, কপার ওয়্যার, তাই না? হাইড্রোজেন বোমা ফিউশন, ফিউশন, ঠিক আছে, বোমা হচ্ছে ফিউশন। ওকে, সাবাস। সো আমাদের অষ্টম অধ্যায় কিন্তু শেষ। এবার আমরা দেখবো অ্যাসিড ক্ষার সমতা, খুবই সহজ একটা অধ্যায়। চলো, ল্যাকটিক অ্যাসিড কোথায়? দইয়ে থাকে। দই, দই কই? দধি, খুবই সিম্পল। ভিনেগারে থাকে ইথানোয়িক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। কি ইথানোয়িক অ্যাসিড? এটা কি ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। খুবই সিম্পল, একসাথে চারটা হয়ে গেল। তো এভাবে কিন্তু পড়তে হয়। তোমার এটা উত্তর চেয়েছে, এটা এটা, তার মানে কিন্তু চারটা হয়ে গেল। তোমাকে আমি টাইপ বললাম, এটা দেওয়ার মানে হচ্ছে কোথায় কোন অ্যাসিড আছে, এই টাইপের এমসিকিউ তোমার পরীক্ষায় আসতে পারে। মানে এটা হচ্ছে পড়ার টেকনিক। মানে তোমরা না পড়ার টেকনিক ফলো করতে চাও না, তোমরা 100টা 200টা এমসিকিউ 500টা এমসিকিউ পড়ে ফেলবা, বাট 500টা এমসিকিউ যে 10টা টাইপের মধ্যে ফেলা যায় এটা তোমরা করতে চাও না। সো এই জিনিসটা করতে হবে ভাই, বুঝো নাই? আমি তোমাকে এই এমসিকিউটা করাচ্ছি, নিম্নের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান, তার মানে তোমার এখানে কোন অ্যাসিড আছে সেটাও জানতে হবে, এখানে টার্টারিক অ্যাসিড আছে সেটাও জানতে হবে, এখানে সাইট্রিক অ্যাসিড সেটাও তোমাকে জানতে হবে। বুঝাতে পেরেছি ভাইয়ারা? আশা করি বোঝা গেছে। তোমরা তো চালাক, অবশ্যই বুঝে যাবে। এই যে মুখস্থ পড়া, বইয়ের মুখস্থ পড়া, হ্যাঁ, 25 ডিগ্রি সেলসিয়াসে
1000টি ইথানয়িক অণুর মধ্যে কতটি বিয়োজিত হয়। সো এটা আসলে যখন তুমি ইন্টারে উঠবা তখন আসলে বুঝতে পারবা যে এই জিনিসটা কত মারাত্মক রকমের মানে থিওরিটিক্যাল জিনিস বা ভুল জিনিস সেটা বলা আছে এখানে। এটা আসলে বিয়োজনের মাত্রার উপর ডিপেন্ড করে। সো এটা হয়তো বা কোনো প্র্যাকটিক্যাল একটা ভ্যালু যেটা তোমাদের বইয়ে উল্লেখ করা আছে যে 4টা। হ্যাঁ? ওকে। গাঢ় নাইট্রিক অ্যাসিড, এই যে এটাও একটা মুখস্থ ভ্যালু। গাঢ় নাইট্রিক অ্যাসিডে ভরের অনুপাত কত? সো গাঢ় নাইট্রিক অ্যাসিড বলতে বোঝাচ্ছে যে তোমার একটা 70% থাকবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? আর কত বলো তো? 30% থাকবে হচ্ছে পানি। এখন এখানে সমস্যা আছে, মানে এই জিনিসগুলো বইয়ে এইভাবে দেওয়া আছে তাই তোমরা এভাবে মুখস্থ করো। এখন 70 যদি গাঢ় হয় তাহলে 75 তো অবভিয়াসলি গাঢ়, 98 তো আরো গাঢ়। সো আমি তো 3টাকেই গাঢ় বলতে পারি। আই ডোন্ট নো মানে হোয়াই দিস ইজ গিভেন ইন দ্য বুক, ঠিক আছে? সো আই রিয়েলি ডোন্ট নো। যাই হোক, সো এই হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিডের ভরের অনুপাত বা সংযুতিও বলা থাকতে পারে, সংযুক্তি কত। ওকে ওকে। বজ্রপাতের কারণে নাইট্রোজেন ঘটিত যেগুলো, বজ্রপাতের ওখানে নাইট্রোজেন ঘটিত যে কোনো কিছু তুমি পাবা, ঠিক আছে? যেমন হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, বুঝতে পারছো? সাবাস। কোন অক্সাইডটি অম্লধর্মী? হ্যাঁ, ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী। ধাতুর অক্সাইড লিখো, ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী। আর অধাতুর অক্সাইড কি বলতো? অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী। তো ধাতুর অক্সাইড কোন কোনগুলো হয়? ধাতুর অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়ে কথা আছে, পরে বলছি, বা K2O। ওকে। অধাতুর অক্সাইড কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, N2O4। ওকে। এবার আসে হচ্ছে উভধর্মী অক্সাইড। এক পেজে দেখে ফেলো ভাই, মানে দুনিয়া ঘোরার দরকার না, এক পেজে সব হয়ে যাবে। এবার হচ্ছে উভধর্মী অক্সাইড, উভবর্মী না, ধর্মী। ওকে। উভধর্মী অক্সাইড মনে রাখবা, একটা মনে রাখলে হবে তোমাদের, Al2O3, এটা হচ্ছে উভধর্মী অক্সাইড। এবার মনে রাখো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, ঠিক আছে? নিরপেক্ষ অক্সাইড মানে না উভধর্মী মানে অম্লধর্মীও না ক্ষারধর্মী না, এটা ছিল উভধর্মী, এটা আবার নিরপেক্ষ মানে কোনো দলেই নাই তোমার আমার মতো, ঠিক আছে? হ্যাঁ, না না জানি না বাবা, জানি না ভালো না খারাপ, জানি না, ঠিক আছে? মানে এগুলা আমরা, ঠিক আছে, মানে আমাদের সাহস কম, মানে ওদের সাহস কম, ভালোরে ভালো কইতে পারে না, খারাপরে খারাপ কইতে পারে, ঠিক আছে? হয় না, আমরা দেখা যাচ্ছে ভালোকে তো ভালো বলতে মানে সবসময় চাই না আমরা যে ওরে কেন আমি ভালো বলবো, আর খারাপরে খারাপ বলতে চাই না, কারণ ভাবতেছে ও বাবা ও তো খারাপ, ওরে যদি আবার খারাপ বলি খেপে আইসা আমার না 2 থাপ্পড় মারে, ঠিক আছে? আমরা খারাপরে খারাপ বলতে চাই না। কার্বন মনোক্সাইড, N2O, ঠিক আছে? এগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। সো তুমি এই যে তোমাকে আমি পড়ালেখার সিস্টেমটা দেখাই দিচ্ছি যে অম্লধর্মী চাইছি মানে তোমার কাছে আমি এখানকার সব কিছু তোমাকে পড়তে হবে। ওকে, সো চলো, এটার প্রকৃতি কি রূপ? ভাই ভাই সেরা একটা কোশ্চিন, খুবই কনসেপচুয়াল একটা কোশ্চিন। সো দেখো এর প্রকৃতি কি রূপ, এখন তোমার কাছে দেখো এটা যখন এটাতে পানি যোগ করবা, পানি না যোগ করলে তো আসলে প্রকৃতি বোঝা যাবে না। তো পানির মধ্যে কি আছে ভাই? পানির মধ্যে আছে H প্লাস OH মাইনাস, আর এখানে তো অ্যামোনিয়াম নিজে প্লাস SO4 2 মাইনাস, তাই না? SO4 হচ্ছে 2 মাইনাস, তাহলে SO4 2 মাইনাস যাবে H এর সাথে, অ্যামোনিয়ামটা যাবে OH এর সাথে, তাহলে অ্যামোনিয়াম আর হাইড্রোক্সাইড মিলে তৈরি হবে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হুইচ ইজ আ বেস, আর এই H প্লাস আর SO4 2 মাইনাস মিলে তৈরি হবে কি? সালফিউরিক অ্যাসিড হুইচ ইজ আ অ্যাসিড। সো দিস ইজ আ স্ট্রং অ্যাসিড এন্ড দিস ইজ আ উইক বেস। হ্যাঁ, দুর্বল ক্ষার। তাহলে একটা স্ট্রং অ্যাসিড যদি থাকে তার মানে স্ট্রং জিনিসটাই কি ডমিনেট ফ্যাক্টর হবে, তাহলে আমার ওভারঅল এটার প্রকৃতি হবে কি বলতো ভাইয়া? অম্লীয়। মানে অনেকে এটা দেখে মনে হচ্ছে যে অ্যামোনিয়াম আছে তাহলে ক্ষার ক্ষার একটা ভাব, বাট না, এটা হচ্ছে অম্লীয় হয়ে থাকে। সাবাস। চলো, এখানে HA। সো দেখো একমুখী চিহ্ন থাকলে এটা হচ্ছে সবল বা সবল তড়িৎ বিশ্লেষ্য বা সবল অ্যাসিড, আর যদি কিনা উভমুখী চিহ্ন থাকে তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে সবল বা স্ট্রং।
আর যদি কিনা তুমি কোথাও উভমুখী চিহ্ন পাও তাহলে এটা হচ্ছে দুর্বল বা উইক। গট ইট? গট ইট। তাহলে বলো এটা কি হবে? একমুখী আছে তাহলে এটা সবল, এবং এটা H প্লাস দিচ্ছে না তাহলে এটা অ্যাসিড, তাহলে এটা সবল অ্যাসিড। সাবাস, ঠিক আছে। আবার সবল ক্ষার দিয়ে ফেলো না। ওকে, তাহলে যাই আমরা 1 ml ফেরাস ক্লোরাইডের দ্রবণে কয়েক ফোঁটা KOH যোগ করবে। ফেরাস ক্লোরাইড আস আর ইক মনে রাখবা, 2 হলো আস, Fe3+ হচ্ছে ইক। সবসময় ছোটগুলো হচ্ছে আস, ছোটগুলো হচ্ছে আস, বড়গুলো হচ্ছে ইক। এই বান্দা বুঝা যাচ্ছে? কপার প্লাস কপার 2+, তাহলে এটার নাম হবে কি? কিউ প্রাস। এটার নাম হবে কি রে গাধারা? কিউ প্রিক, মানে এটা হচ্ছে তাহলে ইক। তাহলে আস ইক বোঝা গেল কোনটা আস হয় কোনটা ইক হয়? ছোটগুলো সবসময় আস হয়, বড়গুলো সবসময় ইক হয়। তো ফেরাস ক্লোরাইড তাহলে কি হবে? যেহেতু 2+, তাহলে FeCl2, তাই না রে? আর KOH যোগ করা হয়েছে, KOH, তাহলে কি হবে? প্লাস মাইনাস Fe2+, Cl মাইনাস, তাহলে কপার আয়রন যাবে, FeOH2 গঠন করবে, প্লাসের সাথে মাইনাস, আর এখানে এই যে আবারও প্লাসের সাথে মাইনাস, তাহলে KCl। আমি সমতাকরণ করব না। তো এই জিনিসটা FeOH2 এর অধক্ষেপ পড়ে, এবং এই অধক্ষেপের কালারটা হচ্ছে ভাইয়া সবুজ। এই অধক্ষেপের কালার হচ্ছে সবুজ। আরো কিছু অধক্ষেপের কালার তোমাকে মনে রাখতে হবে, বইয়ে দেখবা আছে, অনেকগুলো কালার আছে। তো এর মধ্যে আমি খুব সুন্দরভাবে একটা ছন্দ দিচ্ছি, তোমার 3টা কাজ হয়ে যাবে। মনে রাখবা, কে এলো জান, কে এলো জান। হুম, এই এদিকে এদিকে আই, কেউ আসে নাই, কেউ নাই, কেউ আসে নাই। ছেলেরা তো খুশি, কে এলো জান। এই কি কি, কেউ নাই ভাই, কেউ নাই তোর জীবনে আপাতত। আমি আছি, পড়াশোনা আছে, আর তুই আছিস, আর কেউ নাই বাবা, কেউ নাই। এটা একটা ছন্দ, খুশি হওয়ার কিছু নাই, পরে খুশি হইও, ঠিক আছে? রেজাল্টটা ভালো হোক, ভার্সিটিতে চান্স টান্স হোক, বয়স হোক, তারপরে খুশি হও। এখনই এত ওভার এক্সাইটেড, কে এলো জানো মা গো, কেউ আসে নাই। হ্যাঁ আসো। কে হচ্ছে কে, এই যে কে, সি, সি এ না, কে কে কে, ঠিক আছে? যাও, ক্যালসিয়াম কে, এলো অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এদের সবার হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, জিঙ্ক হাইড্রক্সাইড। কে এলো জান, সাদা শাড়ি পরে কেউ আসে নাই, সাদা শাড়ি পরে কেউ আসে নাই, তাহলে এরা কি? সাদা। হ্যাঁ, কে এলো জান, সাদা শাড়ি পরে। তোমার তো লাল শাড়ি লাগবে আমি জানি, ঠিক আছে? যাই হোক, কপার হাইড্রক্সাইড, কপার হাইড্রক্সাইড কি হবে? অলমোস্ট নীল হবে। ওকে, তাহলে এটা কি বলতো? এটা তো সবুজ, বাট সাদা বললে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক 3টাই সাদা, কপার আবার এইদিকে নীল দেয়। তার মানে তুমি এখান থেকে কিন্তু অলমোস্ট অনেকগুলো জিনিস পেয়ে যাচ্ছ। গট ইট? কোনটি ক্ষার নয় বলো, কোনটা ক্ষার নয়? হ্যাঁ, এখানে ওয়েজ পাচ্ছ, এখানে ওয়েজ পাচ্ছ, এখানে ওয়েজ পাচ্ছ, এখানে ওয়েজ পাচ্ছ, এটা OH2 হবে। তাও কোনটা ক্ষার নয়? এখন কথা হচ্ছে যে ভাই পানিতে তো ভাঙা লাগবে, OH মাইনাস তো দান করতে হবে। এখন এই বান্দা অধক্ষেপ পড়ে, ভাঙে না, FeOH2 সবুজ কালারের অধক্ষেপ পড়ে, তাহলে এটা কিন্তু ক্ষার নয়, এটা ক্ষারক। ক্ষার কোনটা? পানিতে দ্রবীভূত হয় যারা, পানিতে দ্রবীভূত হতে হবে তাহলেই কিন্তু ক্ষার হতে পারবে। তো এটা পানিতে দ্রবীভূত হয় না, যার কারণে এটা ক্ষার না। মানুষের ত্বকের পিএইচ, মানুষের ত্বক কিছুটা অম্লীয় হয়, ঠিক আছে? এই কোনটা? এটা, ঠিক আছে? ওকে, পিএইচ এর মান বেশি, তো রক্তের পিএইচ মান হচ্ছে 7.4, ঠিক আছে? পাকস্থলীর তো HCl অ্যাসিড থাকে, এটার কম, অম্লীয়র দিকে যায়, তো পিএইচ মান বেশি। অগ্নাশয় রসের কত? এটা 8-এর কাছাকাছি, ঠিক আছে? অগ্নাশয় রস অলমোস্ট 8-এর কাছাকাছি, তাহলে এটার পিএইচটা সব থেকে বেশি, ঠিক আছে? আচ্ছা, অগ্নাশয় রসের পিএইচ কত? 8.10। মৌমাছি কামড় দিলে, তো মৌমাছি কামড় দিলে কি থাকে বলতো? ফর্মিক অ্যাসিড, HCOOH। মনে করো এটা তোমার হাতের ভেইন, এখানে মনে করো কামড় দিছে মৌমাছি, তাহলে এখানে ফর্মিক অ্যাসিড ঢুকে গেছে, তাহলে তোমাকে এখন কি দিতে হবে বলতো? ক্ষার দিতে হবে। হ্যাঁ, ক্ষার দিতে হবে। তো ক্ষার কি বলতো? এ বাবারে, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিড, আল্লাহ, ল্যাকটিক অ্যাসিড দেওয়া যাবে না, এগুলা দেওয়া যাবে না। অ্যাসিড তো আগেই দিয়ে ফেলছে তোমার মৌমাছি, তাহলে তোমাকে দিতে হবে চুন।
ক্যালসিয়াম অক্সাইড, ধাতব অক্সাইড, ক্ষারধর্মী। ঠিক আছে, বোঝা গেছে? সাবাস। ইউনিভার্সাল ইন্ডিকেটর দুর্বল ক্ষারীয় দ্রবণে কি বর্ণ দেয়? তাহলে দুর্বল ক্ষারীয় দ্রবণে নীল বর্ণ দেয়। ওই যে মনে রাখবা অনিল কাপুর, হ্যাঁ, রণবীর কাপুরের পাপা, মানে মুভিতে, অ্যানিমাল মুভিতে, রিয়েল লাইফ না। তো অনিল কাপুর, ঠিক আছে। তো অনিল কাপুরে কি বলতো, অম্ল, অম্লতে কি হবে, নীল জিনিস দিলে, মানে নীল জিনিস না, নীল লিটমাস দিলে লাল হয়ে যাবে। আবার নিজের নীল জামা খুলে দিয়ে বলতে বা যে ভাই লাল হইলো না কেন, না, নীল লিটমাসটা লাল হয়ে যাবে। আর আরেকটা মনে রাখবা, লক্ষণ, লক্ষণে হচ্ছে লাল, লাল কি করবে জানো, ক্ষারের মধ্যে দিলে ও হয়ে যাবে কি, নীল। লাল, লাল লিটমাসকে ক্ষারের মধ্যে দিলে ও হয়ে যাবে নীল। তাহলে ক্ষারের মধ্যে দিলে হয়ে যাচ্ছে নীল। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে পিএইচ পেপার প্রবেশ করালে কোন বর্ণ দিবে বলতো? তাহলে নীল দিবে, নীল। ক্ষারের মধ্যে দিলেই নীল। সো আমাদের 9 অধ্যায় হয়ে গেল, এবং এখান থেকে পিএইচ এর ছোটখাটো কিছু ম্যাথ আসতে পারে। হ্যাঁ, পিএইচ এর ম্যাথ, এটা আমি একটু লিখে দেই, ঠিক আছে। তো পিএইচ ইকুয়াল টু হচ্ছে বলতো ভাইয়া কত, মাইনাস লগ অফ এইচ প্লাস, হ্যাঁ। আর পিওএইচ হচ্ছে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, আরেকটা জিনিস মনে রাখবা, পিএইচ প্লাস পিওএইচ এই দুইটার যোগফল হচ্ছে 14। তাহলে তুমি একটা পেয়ে গেলে আরেকটা খুব ইজিলি গট হয়ে যাবে তোমার। ওকে, যেমন দেখো এদিকে 0.1 মোল পার লিটার HCl এর পিএইচ পিওএইচ কত, দুইটাই বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে HCl, এই HCl যদি ভাইয়া ভাঙো তাহলে পাবা তুমি H প্লাস যোগ OH মাইনাস, তাহলে এটা 0.1 না, তাহলে এটাও কত হবে 0.1। তাহলে পিএইচ কত হবে, মাইনাস লগ অফ কত, H প্লাস, OH মাইনাস দিও না আবার গাধার মতো। হ্যাঁ, তাহলে মাইনাস লগ অফ 0.1, তাহলে এটা কত হবে জানো, এটা হবে হচ্ছে 1। তাহলে পিওএইচ কত হবে ভাইয়া বলো তো, পিওএইচ হবে 14 মাইনাস পিএইচ, পিএইচ যদি 1 হয় তাহলে পিওএইচ হতে হবে ভাইয়া কত, 13। বোঝা গেল? সো তুমি কিন্তু দুনিয়া জয় করে ফেলেছো। ওকে, তাহলে ডান, তাই না? আমরা 7, 8, 9 তিনটা অধ্যায় দেখে ফেলেছি, আমাদের বাকি আর কত, 10, 11, 12। চলো 10 অধ্যায় আমরা একটু দেখি। হেমাটাইট, হেমাটাইট হচ্ছে Fe3O4 নাকি Fe2O3? হ্যাঁ, বলো দেখি, Fe3O4 নাকি Fe2O3? হেমাটাইট আছে একটা, একটা আছে হচ্ছে কি বলো, ম্যাগনেটাইট। হেমাটাইট, ম্যাগনেটাইট, হ্যাঁ, হেমাটাইট আর ম্যাগনেটাইট। বলো বলো বলো, নিজেরা একটু প্র্যাকটিস করো দেখি কে পারে। তাহলে হেমাটাইট হচ্ছে Fe2O3 না Fe3O4, Fe3O4 না Fe2O3, হ্যাঁ, এটা হচ্ছে হেমাটাইট, Fe2O3। বিজয়পুরে কি পাওয়া গেছিল, বইয়ের মুখস্থ পড়া কেওলিন পাওয়া গেছিল, ঠিক আছে। ভূত্বকে সিলিকনের পরিমাণ এটা দেখবা কত আসে। তাপজারণ, তাপজারণ হচ্ছে ভাইয়া অক্সিজেনের সাথে মিলে সালফার বা আদার্স কিছু থাকলে সেটাকে ছড়িয়ে ফেলা, এটা হচ্ছে তাপজারণ, ঠিক আছে, এবং অক্সাইড তৈরি হবে। তো এগুলো না, এই যে দেখো এখানে সালফার আছে না, তো এখন এখানে অক্সিজেনের সাথে মিলে এখানে অক্সিজেন চলে আসবে, সালফারটা চলে যাবে, সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। তাহলে এটা হচ্ছে তাপজারণ। আর এটা তো না, কারণ এখানে তো আসলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয় না, ঠিক আছে। এগুলোতেও কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয় না। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যদি আমি অক্সাইড তৈরি করি সেটাকে বলা হচ্ছে তাপজারণ প্রক্রিয়া। ওকে, সাবাস। তাহলে এটা হচ্ছে উত্তর। বোঝা গেল, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে হবে। তেল ফেনা ভাসমান পদ্ধতিতে কোন আকরিকের জন্য প্রযোজ্য? তো তেল ফেনা ভাসমান পদ্ধতি কোনটার জন্য প্রযোজ্য বলতো? মানে আমাদের দুই রকমের আকরিক থাকতে পারে, একটা হচ্ছে জিঙ্কের আকরিক, আর একটা থাকতে পারে হচ্ছে কিসের বলতো, কপারের আকরিক বা লেডের আকরিকও থাকতে পারে। এখন এই তেল ভেলা ভাসমান পদ্ধতি যেটা, এটার জন্য কোনটা? তো কপারের যে আকরিক গুলো, কপার সালফার, মেনলি কপারের সাথে আবার সালফারও থাকতে পারে, সালফার টাইপের যে আকরিক সেগুলোর জন্য কিন্তু তোমার তেল ফেনা ভাসমান পদ্ধতি প্রযোজ্য। বোঝা গেল? আর ঠিক আছে, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইডের, তো বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইডের এখানে তুমি বলতে পারো যে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড কত ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করা হয়?
এটা 1100°C। এটা মুখস্থ পড়া বাবা, বইয়ে আছে এগুলো, ঠিক আছে? এই যে দেখো, এগুলো হচ্ছে জাতের কোয়েশ্চেন। সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। সো দেখো নিচের দিকে যত যাওয়া যায় একটা পর্যায় সারণীর সক্রিয়তা বাড়ে, সক্রিয়তা বাড়ে তুমি যত নিচের দিকে যাবা, ঠিক আছে? আর এইদিকে তুমি যত যাবা সক্রিয়তা কমে। তাহলে সোডিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক কিন্তু সর্ব ওই কোনায়, ঠিক আছে? তাহলে এই হবে তোমার উত্তর। ওকে, সাবাস। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কোনটাকে? ঠিক আছে, তো আসলে এখানে তুমি দেখে বুঝতে পারতেছো যে আসলে এই চ্যাপ্টারটা একটু এমনিতে জটিল, বাট তুমি যদি নর্মালি দেখো তাহলে তুমি এমনিতেই বুঝবা যে আসলে কোনটাকে নিষ্কাশন করা যায় আর কোনটাকে নিষ্কাশন করা যায় না, ঠিক আছে? তো দস্তা, জিঙ্ক যেটা, লোহা, আয়রন, ম্যাঙ্গানিজ, এগুলো সবগুলোকেই কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়, বাট অ্যালুমিনিয়ামকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। ওকে, কোন ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সব থেকে বেশি? হ্যাঁ, কিসের বলো তো? কপার হবে নাকি আয়রন হবে? দেখি কে পারে এটা, বলো তোমার কাছে কি মনে হয়, কপার নাকি আয়রন, কোনটার ইয়া বেশি? সো দেখো, ওই যে তার ব্যবহার করছিলাম আমরা কিসে, কপার ওয়্যার ব্যবহার করছিলাম, তার মানে বিদ্যুৎ পরিবাহিতা বেশি তো দরকার আমার তারে, তাই না? এই জন্যই তো আমরা কপারের তার দিই। হ্যাঁ, লোহার তার কেন দিই না? বুঝতে হবে। আকরিক থেকে জলীয় বাষ্প দূরীভবন করতে এটাকে ভস্মীকরণ প্রক্রিয়া লাগে, ঠিক আছে? কি লাগে? ভস্মীকরণ প্রক্রিয়া। কোনটি মধ্যম মানের সক্রিয়? তো আমরা যদি সক্রিয়তা সিরিজ দেখি, কে না ম্যাগাইভার, হ্যাঁ, এলো যেন ফিরে, হ্যাঁ, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। তো জিঙ্ক, আয়রন এগুলো হচ্ছে কিন্তু মাঝামাঝি দিকের, ঠিক আছে? কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়, তাহলে এটা দেখো নিচে, একদম নিচে, আবার এটা, এগুলো কিন্তু উপরের দিকে, তাহলে আমার হচ্ছে কত? জিঙ্ক। এটা তো একদমই নিচে, একদমই নিচে। তার মানে মানে তোমাকে বুঝতে হবে যে এগুলো তো নিচে, এটা তো উপরে, তাহলে এটা হচ্ছে তোমার মাঝামাঝি দিকের। সাবাস। ধাতু নিষ্কাশন কোন ধরনের? ধাতু নিষ্কাশনে আসলে বিজারণ হয়, জারণ বিজারণ অনেকে ভাবতে পারে, বাট শুধু বিজারণ হয় এখানে, ঠিক আছে? তাপ কার্বন বিজারণ পদ্ধতি হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে বিজারণ পদ্ধতি। তাম্রমলে দ্রবীভূত হয় কিসে জানো? তাম্রমল দ্রবীভূত হয় সালফিউরিক অ্যাসিড। এখানে দুইটা দেওয়া আছে, বাট সালফিউরিক অ্যাসিড। কাঁসার সংযুতি 90 আর 10, ঠিক আছে? কপার থাকে 90% আর টিন থাকে হচ্ছে 10%। এজন্য কিন্তু মানে এই কাঁসার জিনিস কিন্তু আসলে দাম বেশি হয় এবং দেখতেও সুন্দর লাগে কপারের কারণে। টিন তো থাকেই, ঠিক আছে? ওকে, এবার আমাদের অপেক্ষার অধ্যায় জৈব যৌগ। এই হাঁপাই গেছো নাকি? আরে আমি তো দ্রুত শেষ করতেছি। আর এগুলো পড়া খুবই সহজ, ম্যাথ নাই, কিচ্ছু নাই, খালি কয়েকটা মুখস্থ জিনিস, ধুরু, এত সহজ জিনিস। হ্যাঁ, কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? তো বেনজিন, মানে যেগুলো তো এটা বুঝছোই, বেনজিন, আল্লাহ বেনজিন, আল্লাহ ফেনল, হ্যাঁ আল্লাহ ন্যাপথালিন, দুইটা বেনজিন দিলে এটা হয় হচ্ছে ন্যাপথালিন। হ্যাঁ, দুইটা বেনজিন দিলে এটা হয় ন্যাপথালিন। তাই যে দেখছো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তাহলে এগুলো হচ্ছে কিন্তু অ্যারোমেটিক নয়, এটা অ্যালিফেটিক। আর এই তিনটাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। হ্যাঁ, সাবাস। সোডা লাইম, তার মানে এই বিক্রিয়াটার নাম কি ভাইয়া? এটাও আসতে পারে যে এই বিক্রিয়াটার নাম কি। সো এই বিক্রিয়াটার নাম কিন্তু হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। হ্যাঁ, তার মানে এখানে দেখো এক্স কোন একটা যৌগ, এটার সাথে তুমি সোডা লাইম দিছো, ঠিক আছে? মানে দিয়েছো মেনলি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড দিয়ে এখানে, হ্যাঁ, দিয়ে তুমি পেয়েছো 4 কার্বনের C4H10। তার মানে তোমার এইটা C5 এর কোনো একটা অ্যাসিডের লবণ, ঠিক আছে? তাহলে এটা হবে কত? C5 দিয়ে, তাহলে আমরা এভাবে দেখি, এটা হচ্ছে CH, এটা এই যে C4H কত হবে? 9 COONA। এইটা হচ্ছে এখানকার যৌগ। কিভাবে মনে রাখবো বলো তো? এটা যদি C4H10 হয় তাহলে কি হবে জানো? এখান থেকে একটা হাইড্রোজেন বের করে নিবা, একটা হাইড্রোজেন বের করে নিবা, তাহলে C4H9 তার সাথে লাগাই দিবা COONA। ধরো তোমার কোনো একটা কালে তোমার প্রোডাক্ট পেয়েছে এরকম C6H14, তাহলে কোন অ্যাসিড থেকে আসছে বলো তো? এটা হবে C6H13COONA, ঠিক আছে? তাহলে এটার নাম কি বলো?
এটার নাম হচ্ছে প্রোপানয়েট, সোডিয়াম প্রোপানয়েট নাকি মিথ ইথ প্রোপ বিউট পেন্ট, সোডিয়াম পেন্টানয়েট। ঠিক আছে, প প আবার ভুলে যেও না, যে প্রোপানয়েটটা দিয়ে ফেলবে আগে, তাহলে সোডিয়াম পেন্টানয়েট। ওকে, আচ্ছা ঠিক আছে। চলো, নিচের কোনটি ব্রোমিনের সাথে লাল বর্ণকে বিনষ্ট করে? তাহলে ব্রোমিনের সাথে, আচ্ছা CN H2N+2, এটা হচ্ছে অ্যালকেন, CN H2N অ্যালকিন, CN H2N-2। তো এই ফর্মুলাগুলো যারা, তারা হচ্ছে ব্রোমিন টেস্ট আর বেয়ার টেস্ট দেয়। ঠিক আছে, বেয়ার টেস্ট দেয়। বেয়ার টেস্ট মানে হচ্ছে KMnO4 প্লাস KOH, আর এটা হচ্ছে ব্রোমিনের সাথে কোনো টেস্ট দেয় না। হ্যাঁ, আর বেনজিন তো আগেই বাদ। ঠিক আছে, তাহলে দেখো তো এই দুইটা মানে কে, CnH2n, 5 দুগুণা 10, 2 বাদ দিলে 8, তাহলে এটা তো অবশ্যই করবে। আর কোথাও আছে মানার মতো? নাই। দেখো 10 দুগুণা 20, এটা 8, 18 হইলে ওটাও দিত। তাহলে C5H8, এটা দেখো কার কোনটা মেনে চলে, এইটা মেনে চলে। ঠিক আছে, অ্যালকাইন ওইটা, তাহলে এটা ব্রোমিনের লাল বর্ণকে বিনষ্ট করবে, তাই না? এক্স্যাক্টলি। কি বলছে দেখো, একটি জৈব যৌগ যার 2 কার্বন আছে, কার্যকরী মূলক হচ্ছে OH। তাহলে ধরো এটা CH3 CH2 OH, অ্যালকোহল। হ্যাঁ, এটি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এর উৎপাদন করে। হ্যাঁ, আচ্ছা, উৎপাদন করে, তাপ দিলে বি বিয়োজিত হয়ে অসম্পৃক্ত সি উৎপন্ন করে। এই যৌগটি কি? আচ্ছা, এটা হচ্ছে এটাকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এটি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এর উৎপাদন করে। এর কি উৎপাদন করে রে বাবা? তাপ দিলে বি বিয়োজিত হয়ে অসম্পৃক্ত সি যৌগ করে। তো অসম্পৃক্ত মানে কি? অসম্পৃক্ত মানে হচ্ছে তোমার কি, দ্বিবন্ধন থাকবে। আসলে এত কিছু না, এটার সাথে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দিবা, তাহলে পানি বিয়োজিত হয়ে যাবে। ঠিক আছে, পানি বের হয়ে যাবে। সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দিলে পানি বিয়োজিত হবে, এটা তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2। বাট আমার এই যৌগটা হচ্ছে ইথানল, CH3 CH2 OH। ঠিক আছে, ওইটা। ওকে, সি যৌগটার ক্ষেত্রে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড উপস্থিত না, তো অসম্পৃক্ত হবে, তাই না? জুট বিক্রিয়া দেয়, মানে সংযোজন দেয়, অবশ্যই দেয়। পানি বিয়োজন বিক্রিয়া দেয়, পানি বিয়োজন বিক্রিয়া দেয় 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 দেয়। তাহলে এটা কত হবে বলো তো? কার্বন কার্বন ডাবল বন্ড উপস্থিত, পানি বিয়োজন কোত্থেকে দেয়? এই জিনিসটা না পুরোটাই ভুল আছে জিনিসটা। ঠিক আছে, সেই জিনিসটা ভুল আছে। এ সালফিউরিক অ্যাসিড দিলে হচ্ছে বি, তারপরে হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এ অবশ্যই একটা অ্যালকোহল 3 কার্বনের, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলে সালফিউরিক অ্যাসিড দিলে এটা হবে অ্যালকিন। অ্যালকিনের সাথে হাইড্রোজেন যোগ করেছো, তাহলে এটা হবে অ্যালকেন। ওকে, আর এটাকে জারিত করেছো, তাহলে এটা হবে অ্যালডিহাইড। এটা হবে কি বলতো? অ্যালডিহাইড। অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড দিলে অ্যালকিন, হাইড্রোজেন যোগ করেছো অ্যালকেন, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড। এখন বলেছে কি বি কোন শ্রেণী, তাহলে বি হচ্ছে কিসের বলতো? বি হচ্ছে অ্যালকিনের। সাবাস। কোনটি শনাক্তকরণে ব্রোমিন ব্যবহার করা হয়? অবভিয়াসলি বি শনাক্তকরণে ব্রোমিন ব্যবহার করা হয়। হ্যাঁ, বি শনাক্তকরণে ব্রোমিন ব্যবহার করা হয়, অ্যালকিন শনাক্তকরণে। বলছে আর এর মান CH3 হলে সি যৌগটার নাম কি? তাহলে আর এর জায়গায় CH3 বসাও, তাহলে CH3, আর বাকি তো যা আছে তাই, CH2 COOH। তাহলে এটার নাম কি ভাই? 1 2 3 প্রোপানোয়িক অ্যাসিড, মিথিত প্রোপ, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, তাহলে এটা অ্যালকোহল। হ্যাঁ, কি প্রোপানল, প্রোপানেল, প্রোপানোয়িক অ্যাসিড। এ কে অ্যালকিন এবং জলীয় বাষ্পের বিক্রিয়া তৈরি করা যায়। হ্যাঁ যায়, অ্যালকিনের সাথে পানি যোগ করলে এটা তৈরি হবে। এটা বি কে অ্যালকাইন ও পানির বিক্রিয়ায় তৈরি করা যায়। বি কে অ্যালকাইন আর পানি, না এটা করা যাবে না, শুধুমাত্র CH3CHO তৈরি করা যায়। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যালকাইন আর পানির বিক্রিয়ায় এটা হবে না, কিটোন হয়ে যাবে। 3 কার্বন দিতে গেলে কিটোন হয়ে যাবে ভাই, ভেজাল আছে। ঠিক আছে, তো এটা মাথায় রেখো, একাডেমিক ক্লাসে করানো আছে এটা। সি যৌগটি জৈব অ্যাসিড, হ্যাঁ এটা হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 1 ও 3 হবে খালি।
যদি কোনো বইয়ে বি উত্তর দেওয়া থাকে তাহলে ভুল আছে। অ্যালকাইনের সাথে পানি দিলে এটা তৈরি হওয়ার পসিবিলিটিস নাই, ঠিক আছে, কারণ এখানে আর গ্রুপ আছে একটা আলাদা। ওকে, CnH2n+1 CHO সাধারণ সংকেত, এটা কি? অ্যালডিহাইড। অ্যালডিহাইড, CHO আছে, CHO সম্পৃক্ত অ্যালিসাইক্লিক, তাহলে অ্যালিসাইক্লিক, তো অ্যালিসাইক্লিক হইলে মানে ধরো নরমালি তোমার ইয়া কত, অ্যালকেন, অ্যালকেনের ফর্মুলা হচ্ছে CnH2n+2। এখন এই নরমালি যদি তুমি এটাকে সাইক্লিক বানাই ফেলো তখন সাইক্লিকের ফর্মুলা হয় CnH2n, একটা 2 কমে যায় এর মধ্যে, তাহলে এটা সম্পৃক্ত কিন্তু অসম্পৃক্ত না, তাহলে CnH2n। বাট যদি তুমি কিনা এর মধ্যে আবার একটা ডাবল বন্ড দিয়ে দাও তাহলে এগুলোর ফর্মুলা হয়ে যাবে CnH2n-2। বুঝতে পারছো? তাহলে CnH2n এটা হচ্ছে সম্পৃক্ত অ্যালিসাইক্লিকের কি সাধারণ সংকেত। সাবাস। ক্যালসিয়াম কার্বাইডে হতে ইথাইন উৎপন্ন হয় কার সাথে বিক্রিয়া করে? পানির সাথে বিক্রিয়া করে। ব্রোমিন যোগ করলা, তারপরে আবার ব্রোমিন যোগ করলা, তাহলে কি হবে? এটা CH3CH2C, এক হাত দুই হাত, এক হাত দুই হাত, এখানে ব্রোমিন, এইখানে ব্রোমিন, এইখানে ব্রোমিন, এইখানে ব্রোমিন, 1 2 3 4, 1 1 2 2 টেট্টা ব্রোমো কি বলো তো? বিউটেন। 1 1 2 2 টেট্টা ব্রোমো বিউটেন। আবার 1 2 1 2 দিও না কেউ, 1 1 একে দুইটা, দুইয়ে দুইটা, 1 1 2 2 টেট্টা ব্রোমো বিউটেন। ওকে, ওয়াই বিক্রিয়ক যৌগ, বিক্রিয়ক যৌগ এটা, তার মানে অ্যালকাইন, ব্রোমিনের জলীয় দ্রবণ হ্যাঁ বর্ণহীন করে, টলেন বিকারককে বর্ণহীন, জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ এটাকে করে, টলেন বিকারকটা আলাদা, এটা বাদ। তাহলে একো তিন টলেন বিকারককে করে হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে, মনে রাখবা অ্যালডিহাইড টলেন বিকারককে করতে পারে। এটা কি? অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড, একবার দেখেছি এটা। সম্পৃক্ত অ্যালিসাইক্লিক দেখলাম CnH2n। এ কি? পানি, এটা দেখলাম। এই এগুলো বাদ দাও, এটাও তো করছি, হেই আল্লাহ রিপিটেড আসছে কেন? ওকে, তাহলে এগুলো আমরা কিন্তু অলরেডি, এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। ওকে, দেখো তো কোনটির উপস্থিতির কারণে অ্যালকিন সক্রিয় হয় বলো তো? দ্বিবন্ধনের কারণে অ্যালকিন সক্রিয় হয়, দ্বিবন্ধনের কারণে অ্যারাজনের সাথে বিক্রিয়া করতে পারে। দ্বিবন্ধন না থাকলে কি পারতো? পাই বন্ধন ভাঙে বলেই তো বিক্রিয়া করতে পারে। কোনটি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হলে কি হয়? CnH2n হবে অথবা CnH2n-2, এটা যাবে। তাহলে CnH2n 3 দুগুণা 6, এটা একটা না আর নাই, তাহলে এই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো আমাদের জীবন সুন্দর, আমাদের জৈব যৌগটাও শেষ। এবার হচ্ছে জৈব যৌগের ছোট ভাই, হ্যাঁ আমাদের জীবনের রসায়ন, এখানেও ম্যাক্সিমাম জৈব যৌগেরই জিনিসপত্র থাকে। কাপড় কাচা সোডা, এই বলো সোডিয়াম কার্বনেট 10 অণু পানি, আজীবন মনে রাখবা, কুয়েটে একবার আসছিল, এটা ম্যাথ দিয়েছিল। সো এটা যারা 10 অণু পানি লিখতে পারে নাই তাদের ম্যাথ হয় নাই, খুবই স্বাভাবিক। সোডায় আসবো বলা হয় এটাকে, সোডিয়াম কার্বনেটকে। তাহলে 10 অণু পানি। টয়লেট ক্লিনারের মূল উপাদানে কোন ধাতু থাকে বলতো? সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইডে কি থাকে? সোডিয়াম থাকে। সোডিয়াম টার্টারেট, হ্যাঁ সোডিয়াম টার্টারেট হচ্ছে Na2C2H4O6, সোডিয়াম টার্টারেট Na2C2H4O6। ওকে, ঠিক আছে। ব্লিচিং পাউডার কোনটা? CaOCl, ঠিক আছে। অনেক সময় চাই যে এই যৌগে এখানকার জারণ মান, এখানকার জারণ মান কত, ঠিক আছে, তো মনে রাখবা এটা জারণ মান তো -1, এটা জারণ মান কত? +2, তাহলে এই ভিতরে ওভারঅল হতে হবে কত? -1, তাহলে OCl, হ্যাঁ এটা ওভারঅল হতে হবে -1। তাহলে বলো দেখি, ওভারঅল যদি -1 হতেই হয় তাহলে অক্সিজেন তো -2, অক্সিজেন তো -2, তাহলে এটা কত হতে হবে? এটা হতে হবে +1, তাহলে ওভারঅল হয়ে গেল আমার -1। তাহলে এই ক্লোরিনের জারণ মান কিন্তু +1, এই ক্লোরিনের জারণ মান কিন্তু -1। এখানে দুইটা ক্লোরিনের দুই রকমের জারণ মান, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, ওকে, ব্লিচিং পাউডার। তাহলে এবং এই ক্লোরিনের জারণ মান +1 হয়, এই ক্লোরিনের জারণ মান -1 হয়, এটাও মনে রাখবা। ঝাঝালো গন্ধযুক্ত হচ্ছে অ্যামোনিয়া, ফসফিনও ঝাঝালো হয়, অ্যামোনিয়াও ঝাঝালো, মানে এটা আসলে ডিরেক্টলি বলতে পারাটা মুশকিল, অ্যামোনিয়া বেশি ঝাঝালো হয়। কোনটি রঙিন পদার্থকে বর্ণহীন করে? এটা জায়মান ক্লোরিনের কারণে। কিসের কারণে? জায়মান ক্লোরিন, এটাই কি করে? বর্ণহীন করে ফেলে।
সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট হচ্ছে C12H25, হ্যাঁ, SO4H, এটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। এবং এটাতে তাহলে কয়টা অণু আছে গণ দেখি, পরমাণু কয়টা, কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 25, সালফার একটা, অক্সিজেন 4টা, হাইড্রোজেন একটা, তাহলে কত 37, 37 যোগ 6, তাহলে 43। ঠিক আছে, তাহলে কয়টা, 43টা পরমাণু আছে সোডিয়াম লরাইল সালফেটে। ওকে, সোডিয়াম লরাইল সালফেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটার সাথে হচ্ছে SO4H, দিস ইজ সোডিয়াম লরাইল সালফেট। এটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট, ডিটারজেন্টে যেটা থাকে। কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? লেড, লেড লেড লেড, হ্যাঁ, হেভি পার্টিকেল বায়ু দূষণের জন্য দায়ী। ডিটারজেন্ট পাউডার আকৃতি করার জন্য সোডিয়াম সালফেট ব্যবহার করা হয়, Na2SO4 ব্যবহার ডিটারজেন্টকে পাউডার আকৃতি করার জন্য, মানে ডিটারজেন্টটাকে তো পাউডারাইজ করতে হবে তোমাকে, তুমি তো ডিটারজেন্টে পেস্ট বিক্রি করো না, ডিটারজেন্টকে পাউডার করে বিক্রি করে না। সো ডিটারজেন্ট তৈরি করার পরে ওটাকে পাউডার করতে সোডিয়াম সালফেট ব্যবহার করা হয়। আমরা তাহলে এখন একটু চলো অ্যাপ থেকে ঘুরে আসি, যে আমাদের আসলে শিখো অ্যাপে কি রকম জিনিসপত্রগুলো আছে, তারপরে আমরা পরবর্তী এমসিকিউ এ যাচ্ছি। তো চলো আমরা এখন একটু শিখো অ্যাপ থেকে ঘুরে আসি। তো এই যে দেখো, আমরা বলছিলাম যে আমরা অ্যাপটা একটু ঘুরে দেখবো, তো চলো আমরা অ্যাপ ঘুরে দেখি। তো প্রথমে দেখতে পাচ্ছ এই যে আমাদের সামি ভাই, এনাম ভাই এবং আমাদের অনেক মেন্টরদের এখানে আসলে দৈনন্দিন আমরা কি কি করি তার হচ্ছে একটা স্টোরি আমরা এখানে দিয়ে থাকি। ফেসবুকে যেমন স্টোরি স্লাইড করে তোমরা দেখতে পাও, এখানেও তোমরা দেখতে পারবে, হ্যাঁ। এবং তারপরে আমাদের যদি আমরা যাই হচ্ছে, আমরা তোমাদের অ্যানিমেটেড ভিডিও লেসন এখানে গেলে দেখতে পারবা। এআই যেটা আমাদের ফিচার শিখো এআই, সেখানে তোমরা এক্সপ্লোর করতে পারবা, হ্যাঁ। এবং কিছু তোমরা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস দেখতে পারবা, হ্যাঁ। এই যে যেমন তোমরা তহিদ ভাইয়ের ক্লাস দেখতে পাচ্ছ, জিমি ভাইয়ের ক্লাস দেখতে পাচ্ছ। ওকে, তারপরে যে দেখো এই যে, হ্যাঁ, প্র্যাকটিস কুইজ, এটা তোমরা যদি যাও তাহলে কিন্তু তোমরা এখানে কুইজ প্র্যাকটিস করতে পারবা। তো চলো আমরা একটু প্র্যাকটিস কুইজ থেকে ঘুরে আসি। মনে করো আমি রসায়ন এর কুইজ দিতে চাচ্ছি, তো চলো যাই রসায়নের কুইজে, যে এখানে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম বলো তো? আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের জীবনের রসায়ন। তো আমরা চলো সেটা সিলেক্ট করে ফেলি এবং তারপরে আমরা যাই। এখান থেকে আমরা কয়টা প্রশ্নের কুইজ তুমি দিতে চাচ্ছ সেটা সিলেক্ট করতে হবে। 10টা দিতে চাচ্ছ নাকি 20টা দিতে চাচ্ছ? তো আমরা 10টা সিলেক্ট করে ফেলি এবং চলো আমরা এগিয়ে যাই। 10টা, ঠিক আছে? তো চলো কুইজ শুরু করি। তোমার 10 মিনিট সময়, হ্যাঁ? তো আমি কয়েকটা তোমাদেরকে দিয়ে দেখাবো। আসলে আমাদের প্রসেসটা কিরকম সেটা দেখাবো। নিচের কোন পদার্থ, হ্যাঁ, রাসায়নিক সুগন্ধযুক্ত হয়? ধরো আমি এটা দিলাম, তারপরে এগিয়ে গেলাম, হ্যাঁ? ক্লোরিন কি হিসেবে, আমি পড়তেছি না, ঠিক আছে? ধরো আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? যে জাস্ট নরমালি আয়ন রূপে দিয়ে দিলাম। কথার কথা। আমি এত মাথা ঘামাচ্ছি না। প্রধান উৎস ধরো এটা আমি দিয়ে দিলাম এভাবে। এভাবে তুমি চাইলে সিলেক্ট করে যেতে পারো। গ্লাস ক্লিনারের মূল উপাদান, হ্যাঁ? ধরো আমি এটা দিয়ে দিলাম এভাবে। তো এভাবে ধরো অ তুমি দিতে থাকছো, হ্যাঁ? ধরো এভাবে আমি এখন এগিয়ে যাচ্ছি, হ্যাঁ? এভাবে তুমি আর ৯ নাম্বারে যাচ্ছে, ১০ নাম্বারে যাচ্ছে, হ্যাঁ? রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান। তো ধরো আমি এটা এগিয়ে যেয়ে আমি এখন শেষ করে দিতে যাচ্ছি। তো তার আগে তোমাকে কিন্তু দেখাবে যে তুমি উত্তর সিলেক্ট করেছো কয়টা? ৫ টা। ঠিক আছে? এবং তোমার দেখো এখনো কিন্তু ৯ মিনিট বাকি আছে। এবং কোনগুলো তুমি উত্তর দাও নাই সেটাও কিন্তু দেখাচ্ছে যে এটা এবং লাস্টেরটা বর্তমান অবস্থান কোথায় আছো? ১০ এ আছো এটা। যেটা হচ্ছে পূরণ না করাগুলো এবং তুমি পূরণ করেছো যেগুলো সেটা এখানে দেওয়া আছে। তো আমি ধরো সাবমিট করে দিলাম। হ্যাঁ? হ্যাঁ, সাবমিট করে দেই। তো সাবমিট করার পরে দেখতে পাচ্ছ যে আমি যে ৫ টা দাগিয়েছি তার মধ্যে আমি ৩ পেয়েছি। তার মানে আমি কেমিস্ট্রি খুব একটা ভালো পারি না। ঠিক আছে? ঘষা মাজা যোদ্ধা, তোমাকে একটা টাইটেলও দিয়ে দিয়েছে। হ্যাঁ? মানে তুমি ঘষে কি জানি যাই হোক কিছু একটা মিন হবে। এবং আমার কেমিস্ট্রির অবস্থান কাঁচা, মানে আমি কেমিস্ট্রি কিছুই পারি না। আমাকে আরো পরিপক্ক হইতে হবে। এবং ৩ টা সঠিক উত্তর, ২ টা ভুল উত্তর। আমার সময় লেগেছে ৩৪ সেকেন্ড। ঠিক আছে? সো এই হচ্ছে জিনিস। তুমি চাইলে আবারও ট্রাই করতে পারো। আর তুমি চাইলে এটা এখান থেকে তোমার ফেসবুকে শেয়ার করতে পারো, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করতে পারো। এবং তুমি চাইলে সলিউশন দেখতে পারো। এবং আমি চলো তোমাদেরকে একটু সলিউশন দেখাই নেই, যে আসলে এখানে দেখো এই যে এ স্টার যেটা দিয়েছিলাম আমরা সেটা ঠিক আছে আমাদের। ঠিক আছে? সো এইভাবে আসলে তুমি চাইলেই আমাদের অ্যাপ থেকে এই জিনিসগুলো দেখে নিতে পারো। বা তুমি যদি এগিয়ে যাও তাহলে তুমি আরো বাকিগুলো সব দেখতে পাবা। এই যে দেখো এটা জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে? তারপরে এই যে দেখো এটা সমুদ্রের পানি,
হ্যাঁ? এভাবে যেটা অ্যামোনিয়া, তারপরে এটা কি ভিনেগার, ঠিক আছে? তো এটা আসলে ডিপেন্ড করতেছে যে তুমি কিভাবে কি করছো। তুমি যদি এটা ভালোমতো নাও এবং ইউজফুল তোমার কাছে যদি মনে করো তুমি নিজে যে হ্যাঁ, এটা করে আমার উপকার হবে তাহলে এটা আসলেই তোমার জন্য উপকারী হবে। সো অবশ্যই একটা ক্লাস করার পরে এক্সাম গুলো তুমি দিয়ে দিতে পারো, কুইজ গুলো প্র্যাকটিস করতে পারো। সো চলো আমরা আসলে এখন আমাদের কনটেন্ট এ ফেরত যাই আবার। অ্যাপ আমাদের দেখা শেষ। তো আমি আশা করি যে তোমরা সবাই যারা অ্যাপ এখনো ইনস্টল করো নাই তারা অবশ্যই অ্যাপগুলো ইনস্টল করে নিবে এবং আমাদের কুইজ গুলো প্র্যাকটিস করে দেখবে। সোডা অ্যাশ ওই যে সোডিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয়ে তাহলে সোডিয়াম কার্বনেট না তাহলে Na+CO3 2-। বেকিং পাউডারে কোন অ্যাসিড থাকে? বেকিং পাউডারে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড, ওকে? বেকিং পাউডারে থাকে টার্টারিক অ্যাসিড। ফল পাকাতে ব্যবহার করা হয় অ্যাসিটিলিন বা ইথাইন, এই তো। এবং আমাদের ক্লাসটি কিন্তু আজকের মতো শেষ। সো দেখো আমরা এই পুরো ক্লাসে কি পড়েছি? আমরা রসায়নের প্রায় অনেকগুলো এমসিকিউ প্রায় ১০০ টার কাছাকাছি এমসিকিউ ৯০ টা মতো এমসিকিউ আমরা সলভ করেছি। আমরা এখানে কভার করেছি হচ্ছে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 6 সরি 6 না চ্যাপ্টার 7 তারপরে হচ্ছে কত চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10 এবং আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো যে নট অনলি আমরা শুধু সলভ করেই গিয়েছি, দেখো আমরা কিন্তু ব্যাখ্যাও দিয়েছি। যেখানে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন আমাদের, আমরা প্রত্যেকটা জায়গায় ব্যাখ্যা দিয়েছি এবং ব্যাখ্যার বাইরে আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলোও দেখিয়েছি, তাই না? এবং নট অনলি একটা, আমরা এটা একটা থেকে কিভাবে আরো অনেকগুলো এমসিকিউ অ্যাটেম্প্ট করা যায় সেগুলোও কিন্তু আমরা বলে দিয়েছি, তাই না? যেমন এখানে দেখো একটা থেকে তুমি আরো অনেকগুলো এমসিকিউ যে অ্যাটেম্প্ট করতে পারো সেটাও আমরা বলে দিয়েছি। তো আমি আর ক্লাস লেন্দি না করি, হ্যাঁ? সো এই ছিল আমাদের সবকিছু আজকের। সো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির। শিখোর সাথে থাকো, শিখো পরিবারের সাথে থাকো। ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার করে দিবা এবং সবাইকে জানাই দিবা কারণ আমাদেরকেই দেশের ভবিষ্যৎ চেঞ্জ করতে হবে, ভবিষ্যৎ বদলাতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকেই পরিবর্তন আনতে হবে। আমরা সচেতন থাকলে আশা করি আমাদের দেশ পরিবর্তন খুব দ্রুত হবে এবং শিক্ষার মাধ্যমে একটি দেশকে পরিবর্তন করা সম্ভব, এটা তোমরা মাথায় রাখবে। হ্যাঁ? আমরা যাতে শিক্ষার মাধ্যমে দেশকে পরিবর্তন করতে পারি এজন্য শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তো অবশ্যই ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।